বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটি একটি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী এমটিএস পরীক্ষা এবং হাবিলদার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো অবশ্যই যে এখানে কিন্তু মানে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ দু স্টেপে পরীক্ষা হয়। ফার্স্ট স্টেপে পাস করলেই তবে কিন্তু তুমি দ্বিতীয়টা দিতে পারবে। ফার্স্ট সেশনে সিলেবাসের মধ্যে কিন্তু অঙ্ক আছে, সেখানে কিন্তু 20টা অঙ্ক থাকবে। যে টাইপের অঙ্ক থাকবে ঠিক সেই টাইপের অঙ্ক কিন্তু আজকের এই প্র্যাকটিস সেটে তোমাদেরকে দেখানো হয়েছে। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এখানে 20টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব, এছাড়া বাদবাকি প্রশ্নগুলো সমাধান করব। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে। এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন এখানে কী আছে দেখে নিই। তার জন্য আমরা প্র্যাকটিস সেটটিকে একটু বড় করে নিই, জুম করে বড় করি। কথাই বলে রাখি, তোমরা কিন্তু আমাকে প্রায় প্রশ্ন করো, তোমরা কিন্তু প্রায় আমাকে বলো যে স্যার প্রশ্নর মধ্যে উত্তরটা না করে সাইডে একটা পরিষ্কার জায়গায় স্যার আপনি মানে এর উত্তরটা করবেন। তো এই জন্য কিন্তু আমরা এখন থেকে যে ক্লাসগুলো নিচ্ছি তার অঙ্ক কিন্তু ডান সাইডের স্ক্রিনে, তোমার স্ক্রিনের ডান সাইডে কিন্তু অঙ্ক এরকম সাদা পেজে করে দেখিয়ে দিচ্ছি, আর পাশে কিন্তু বাম সাইডে প্রশ্ন থাকছে। তো আমরা শুরু করব একের দাগের প্রশ্ন দিয়ে। এই সপ্তাহে কর্মক্ষেত্র পত্রিকায় এই প্র্যাকটিসটা কেমন হতে চলেছে, চলো আমরা একের দাগের প্রশ্ন শুরু করি। তো এখানে একের দাগের প্রশ্ন আছে, দেখো 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 16, 17। এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? এর মধ্যে তোমার কটি মৌলিক সংখ্যা আছে? 2, 3, 1 আর 4টি। তো এখানে মৌলিক সংখ্যা কটি আছে তোমাকে দেখাতে হবে। তা তুমি কিভাবে এটাকে সহজে সমাধান করবে? তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে এমন কিছু ব্যাপার না, এটা কিন্তু একদম সহজেই উত্তর হয়ে যায়। যেহেতু এখানে বলছে 7টি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তা ক্রমিক সংখ্যা স্বাভাবিক এরকম হয়, তোমাকে এরকমভাবে তোমাকে করতে হবে। যেমন এখানে হচ্ছে এক্স একটা সংখ্যা, তারপরে x+1 একটা সংখ্যা, দেখো ক্রমিক সংখ্যা এরকমভাবে হয়। x+2 একটা সংখ্যা, এরকমভাবে কিন্তু x+3, x+4 এরকমভাবে হয়। তা তোমার এইখানে যেটা সবার শেষ সংখ্যা হবে সেটা হচ্ছে x+6। ওকে, x+6 কিন্তু সর্বশেষ সংখ্যা হবে। যেহেতু এখানে 7টি ক্রমিক সংখ্যা বলেছে, এই একটা সংখ্যা, তারপরে এরকম করে তুমি এই একটা, এই দুটো, এই তিনটি এরকম করে পরপর করবে, তো x+6 হবে সর্বশেষ সংখ্যা। তো 7টি সংখ্যার মাথায় কিন্তু x+6 হবে। এখন তুমি কি করবে, যে এখানে গুণে দেখবে মোট 7টা x হবে, তা তুমি এখানে করো 7x। ওকে, 7x এখানে যেহেতু বলেছে 7টি ক্রমিক সংখ্যার যোগফল 16, 17, তো 7x প্লাস তোমার কিন্তু এই সংখ্যাগুলো যোগ করলে, অর্থাৎ এই 1, 2 এর আগে 3, তারপরে পরে একটা 3 আছে, 3 এর 3 6, তারপরে 4 যোগ করবে 10, তারপরে 10 আর 5 15, 15 আর 6 কিন্তু এই 6 নিলে 21 হয়ে যাবে। ওকে, তাই তোমার এখানে হয়ে যাবে 7x প্লাস 21। ওকে, 7x প্লাস 21 সমান সমান, দেখো এখানে যোগফল হচ্ছে এটা, আর ওরা যোগফল বলছে 16, 17, তা তুমি এখানে 16, 17 দাও, তোমার আর ওদেরটা কিন্তু সমান সমান হয়ে গেল। ব্যাস, এখান থেকে তুমি 7x সমান সমান করো কি 16, 17 তুমি এখানে দাও, দিয়ে এখানে 21টা বিয়োগ করে দাও। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি 21টা বিয়োগ করে দাও তাহলে তোমার x সমান সমান হয়ে যাবে কত, 21টা তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 1596। ওকে, আর এই 7টা কিন্তু এর নিচে চলে আসে, সেই ক্ষেত্রে তুমি যদি এটা কাটো তাহলে তোমার হয়ে যাবে কিন্তু 228। ওকে, এটা কাটাকুটি করলে হয়ে যাবে 228। ওকে, তো কিন্তু এর সঠিক উত্তর তো তো এখান থেকে তুমি এক্সের মান পেলে কত, 228, অর্থাৎ প্রথম যে সংখ্যা সেই সংখ্যাটা হবে 228। ওকে, তারপরে 228-এর সঙ্গে 1 যোগ করে 229, তারপরের সংখ্যাটা কত হলো 229, তারপরের সংখ্যাটা কত হবে তাহলে 230। যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে তা 229, 228, 229, 230, তারপরে 231, ঠিক আছে, 232, এরম করে কিন্তু সংখ্যা হবে। তারপরে কত হবে 233, ঠিক আছে, তারপরে হবে কিন্তু 234। ওকে, তো এইগুলো কিন্তু মোট সংখ্যা হবে 228, 229, 230, 231, 232, 233, 234। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা কিন্তু হয়ে গেল পরপর। ঠিক আছে, এবার এখানে তোমার বলেছে কি, এর মধ্যে এখানে প্রশ্ন দেখো এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে, তোমার উত্তর চেয়েছে। তা মৌলিক সংখ্যা কাকে বলবো প্রথম কিন্তু আমাকে জানতে হবে। মৌলিক সংখ্যা সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, সেগুলো হবে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনটি হবে, তাহলে এখানে মৌলিক সংখ্যা হবে কিন্তু 229 আর 233। ওকে, এই যে 233 আছে, 233 আর 229, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই দুটো মৌলিক সংখ্যা, আর সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এই 229 এবং 233 শুধু ওই সংখ্যা দ্বারা ভাগ করলেই মিলবে এবং 1 দ্বারা ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। তাই এখানে কিন্তু এই দুটো হবে মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তার দুটি হবে কিন্তু এর সঠিক উত্তর। এখানে যে অপশন আছে এ, তো এ হবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। এখানে কিন্তু অনেক রকমভাবে পড়তে পারে, যে 7টি ক্রমিক সংখ্যার মিডিলে কত তোমাকে বলতে পারে। তো মিডিলে থাকবে তাহলে এখানে 230, এখানে 231 কিন্তু মিডিলের সংখ্যা এসে যাবে, কারণ এদিকে 3টে আর এদিকেও 3টে। ওকে, 231 মিডিলে এসে যাবে। এরকমভাবে কিন্তু তোমার প্রশ্ন করতে পারে, বলে 7টি পরপর 7টি ক্রমিক সংখ্যার গড় কত, ঠিক আছে, তো সেইখানে যোগফল দেওয়া থাকবে, তাহলে ভাগ করে দিলে মিটে যায়। কিন্তু তোমাকে যদি বলে যে 7টি ক্রমিক সংখ্যার শেষ সংখ্যাটা কত, সেটাও কিন্তু তোমাকে এই পদ্ধতিতে বার করতে হয়। ওকে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন কী আছে, নিম্নলিখিত চারটি 5টি মহিলা কলেজ ABCDE তে মেয়েদের শতাংশ বন্টনের প্রতিনিধিত্ব করে। 5টি কলেজে মোট হচ্ছে 2500 জন মেয়ে রয়েছে, তাহলে সি এবং ই কলেজে মেয়েদের গড় সংখ্যা কত? তো কিছু না, সি এবং ই গড় সংখ্যা কত তোমাকে নির্ণয় করে দিচ্ছি। দেখো এই সি আর এই ই, তা মোট হচ্ছে তোমার হচ্ছে কত, তো সি সমান সমান আমরা করবো কত, সি সমান সমান এখানটা করে দিচ্ছি, কারণ ওদিকে জায়গা এখানটা যে জায়গাটা আছে সেই জায়গাটা কাজে লাগাচ্ছি। এই যে 2500 দিলাম, ওকে, ইন্টু এ দেখো সি কলেজের কিন্তু 20% মানে 20/100, ওকে। তো এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, ঠিক আছে। এখানে 25 আছে আর 20 আছে, গুণ করলে হয়ে যায় 500, ঠিক আছে। আর এই জায়গাটায় দেখো ই কলেজের ক্ষেত্রে কী হবে, ই সমান সমান 2500 ইন্টু 26/100। আশা করি বুঝতে পেরেছো। তাই এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 25 আর যদি 26 গুণ করো তাহলে কত হয়, 25 আর 26 গুণ করলে হয়ে যাবে কিন্তু 650। এখন 650 আর এই 500 এই দুটো যোগ করলে হয়ে যাবে 1150, ওকে। আর এই 1150কে তুমি 2 দিয়ে ভাগ করো, যেহেতু সি এবং ইর এখানে চেয়েছে 5টি কলেজে মোট হচ্ছে 2500 জন মেয়ে রয়েছে, তো এখানে কিন্তু উত্তর চেয়েছে সি এবং ই কলেজে মেয়েদের গড় কত, তাই এখানে 1150কে 2 দিয়ে ভাগ করলে 575, ওকে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 575, অর্থাৎ দ্বিধাক হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। তো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমরা 3 দাগের প্রশ্ন চলে যাব। 3 দাগের প্রশ্ন আছে, দেখো এক ব্যক্তি তার বেতনের 72% ব্যয় করে এবং প্রতি মাসে 5740 টাকা সঞ্চয় করে, তার বার্ষিক বেতনের 10% কত টাকা? তো দেখো প্রতি মাসে 5740 টাকা সঞ্চয় করে, ব্যয় করে কত, 72%। আয় যদি 100 হয়, তার থেকে যদি আয় যদি তার 100 হয়, তাহলে 100 থেকে 72 টাকা যদি সে ব্যয় করে, তাহলে সঞ্চয় হয় কত, সঞ্চয় হয় হচ্ছে 2 আর কত হলে 10, 8 হলে 10 সাথে 1 সাথে কাটা 8 কত হলে 10, 28। তো এই সঞ্চয় হয় কিন্তু 28 টাকা। এই 28 টাকা সঞ্চয়, 100 টাকা যদি আয় হয়, 72 টাকা যদি ব্যয় করে, তাহলে 28 টাকা সঞ্চয় করে, ওকে। আমরা এখানে 100 ধরে করছি, তাই সঞ্চয় হচ্ছে 28 টাকা। আর এখানে প্রতি মাসে সঞ্চয় কত বলেছে, 5740 টাকা। তাহলে আমরা লিখতে পারি 28 সমান সমান 5740, ওকে। আর 1 সমান সমান কত লিখতে পারি, 1 সমান সমান লিখতে পারি 5740/28। এখন এটার সঙ্গে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো তার মধ্যে আবার 100 সমান সমান কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো 100 সমান সমান এখানে 100টা গুণ হয়ে যায়, ওকে। তাহলে এটা যদি আমি 28 আর 5740 যদি ক্যালকুলেশন করি, তাহলে 58 56 আর 1 10 57, তার 14 হচ্ছে, তা হচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে। 14-র মধ্যে যায় না, 28 বড় হয়ে যাবে, 14 ছোটো হয়ে যাবে, তাই একটা শূন্য নিলাম, তাই শূন্য নেই, এই শূন্যটা কিন্তু নামালাম, তাহলে হয়ে যাবে 140, সেই ক্ষেত্রে হয়ে যাবে 5। তো 205 হবে এর ক্যালকুলেশন। তো 205-এর সঙ্গে যদি তুমি 100 যদি গুণ করো, তাহলে হয়ে যাবে 20, 5 দুটো শূন্য। এই টাকাটা কিন্তু তার আয়, ঠিক আছে। এখানে বলছে প্রতি মাসে তার আয় কিন্তু 20,500 টাকা। এখন বলেছে দেখো, এখানে দেখো বলছে তার বার্ষিক বেতনের 10% কত। তা মাসে যদি এইটা আয় করে, তাহলে বছরে কত টাকা আয় করে, বছরে কিন্তু 500 গুণ 12 মাসে 12 দিয়ে গুণ। এবার বলেছে এই টাকার 10% কত, এই টাকার 10% মানে 10/100, ওকে। এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য। তো দেখো 5 বারম 60-এর 5 বারম 60 আর 12 দিন 24, ঠিক আছে। আর এই শূন্যটা বসে যায়, তাহলে 24,600 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 24,600 টাকা। তো দেখো এখানে বিদ্যাক হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যাক হবে কিন্তু এর সঠিক উত্তর 24,600 টাকা। 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাক। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 4 দাগের প্রশ্নে। আমরা 4 দাগের প্রশ্ন দেখব। ত্রিভুজ DEF ও DE সমান 9 সেমি, EF সমান 12 সেমি এবং DF সমান 7 সেমি যদি কোণ EDF এর কোণ দ্বিখণ্ডক DO হয় এবং ও বিন্দুতে EF এর সঙ্গে মিলিত হয়, তাহলে OF এর দৈর্ঘ্য নির্ণয় করুন। তো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে, দেখো প্রথমে একটা তুমি ত্রিভুজ এঁকে নেবে, নাম দেবে D, তারপর নাম দেবে E, আর এটা দেবে F, ওকে। এবার এখান থেকে একটা বিটেল দিয়ে একটা দাগ টানবে, দিয়ে এখানে ও বিন্দু দেবে, D মানে EO সমান কিন্তু OF। এবার আমরা চলে আসবো D/DF। এইটা সমান সমান কী লিখবো, এইটা সমান সমান লিখবো কিন্তু EO বাই OF। এইটা সমান সমান আমরা লিখতে পারি এই যে EO, তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে লিখতে পারি EF মাইনাস OF, ওকে। EF মাইনাস OF সমান সমান হলো OE হচ্ছে বা EO হচ্ছে, ঠিক আছে, তো বাই OF। এখন এখান থেকে আমরা খুব সহজে এই D এর মান পাবো 9 দেওয়া আছে, এখানে D এর মান 9 দেওয়া আছে, আর DF এর মান দেওয়া আছে কিন্তু 7 দিলাম 7। এটা সমান সমান আমরা কি করব, আমরা এই যে এইটা সমান EF মাইনাস OF আছে, তাই আমরা EF এর মানটা দেবো কত, EF এর মান দেবো 12 বাই OF। তো এইটা সমান সমান, এবারে দেখো এখান থেকে কিভাবে নির্ণয় করতে হবে। এখানে যদি আমরা 9 OF করতে পারি, আমরা এখানে 9 OF করলাম,
ওকে, 9OF সমান সমান 7 × 82 মাইনাস 7OF। তাহলে -7OFটা এই সাইডে আসলে +7OF হয়, তাহলে 9 আর 7 16OF হয়। এটা সমান সমান 84। তাহলে OF সমান সমান কত? OF সমান সমান 84/16। তাহলে 5 × 16 = 80, আর 4 দাও 84, 16 দিনও 32, আর 8 দাও 40, 5 × 16 = 80, অর্থাৎ 5.25। ওকে, তাহলে 5.25 সেমি কিন্তু ওএফ এর মান হচ্ছে। তোমাকে কিন্তু এখানে ওএফ নির্ণয় করতে বলেছে। এখানে বলেছে না ওএফ এর দৈর্ঘ্য কত, এখানে বলেছে দেখো এই যে ওএফ এর দৈর্ঘ্য নির্ণয় করুন। তো 5.25 সেমি, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 5-এর দাগের প্রশ্নে চলে যাব। 5-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো, 210, 336, 504 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। তো 210, 336 আর 504 এদের তুমি কি করবে? লসাগু নির্ণয় করবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। ওকে, লসাগু নির্ণয় করবে। আর লসাগু তো যে কেউ করতে পারে, কারণ তোমরা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তাই লসাগু তো তোমরা অবশ্যই করতে পারবে। তো এই প্রশ্ন উত্তরটা তোমরা করবে। আমরা 6 দাগের প্রশ্নে চলে যাব। চলো আমরা 6 দাগের প্রশ্ন দেখি কী আছে। তো 6 দাগের প্রশ্ন আমরা দেখব কী আছে। তো 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন আছে, যদি 3y - 3/y = 5 হয়, তাহলে y² + 1/y² এর মান নির্ণয় করুন। তো এটা খুব সহজেই কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করে বার করতে পারি। কীভাবে বার করব দেখো, এখানে আমরা ডান সাইডে অঙ্কটা করব। তার জন্য আমরা কি করব, এটা একটু মুছে নেব। তো মুছে নেওয়ার পরে কিন্তু আমরা এই জায়গাটায় সমাধান করব। একটু ধৈর্য ধরো, তোমরা দেখতে থাকো আর এডুকেশন স্কুল। তো দেখো এই জায়গাটায় আমরা কীভাবে করছি। প্রথমে তোমাকে আছে কত, 3y - 3/y, এটা সমান সমান আছে 5। ঠিক আছে, তো এই যে টার্মটা এই টার্মের মতন করতে হবে। এইখানে 3টা মানে তুলে দিতে হবে, দিয়ে এই যে y² + 1/y² আছে, এর যে সূত্র, অর্থাৎ y² + 1/y² কি সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র, সেই সূত্র এখানে মাইনাস আছে, তো তোমাকে এরকম করতে হবে কিন্তু y - 1/y এর এই হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে y ইন্টু b মানে 1/y। ঠিক আছে, তো a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র কিন্তু তোমাকে এখানে আনতে হবে। তাহলে তোমার দরকার কি, এই যে 3 আছে না, এই 3টা আমি রাখবো না, হ্যাঁ, তাহলে আমার y - 1/y থাকবে। সেই ক্ষেত্রে আমরা মানটা বার করতে পারবো। ঠিক আছে, এই y - 1/y এর মানটা এই ফিগার থেকে তোমাকে এইরকম একটা ফিগার তৈরি করে নিতে হবে। তাহলে মানটা আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা এই 3টা তুলে দিতে গেলে কি করতে পারি, 3টা তুলে ধরো তোমরা এখানে 3y লেখা আছে, ধরো 3y লেখা আছে, তাহলে আমরা এই 3টা তুলতে যাব। তাহলে কী হবে, 1 এর 3 দ্বারা গুণ করবো। 1 এর 3 দ্বারা গুণ করলে দেখো 3 উঠে গেল, এই 3 চলে গেল, আমরা y করতে পারলাম। ঠিক আছে, তো সেমভাবে এখানেও আমরা 1 এর 3 গুণ করতে পারি। এই যে y এর সাথে 3/y, তাই এখানে এই 3 আর এই 3 কেটে গেলে এখানে 1/y হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেম জিনিসটা কিন্তু আমরা ওরকমভাবে করবো। তার মানে আমরা কি করছি, 1 এর 3 দ্বারা গুণ করছি, এ পাশেও 1 এর 3 দ্বারা গুণ করবো, এই 5-এর সঙ্গেও 1 এর 3 দ্বারা গুণ করবো। ওকে, তাহলে দেখো এইদিকে চলে এসো, আমি সেটাই কিন্তু এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই স্ক্রিন ডান সাইডে দেখো, এখানে কিন্তু আমরা 1 এর 3 দ্বারা উভয় পক্ষে গুণ করছি, 1 এর 3। ঠিক আছে, তো এখানেও 1 এর 3 গুণ করছি, 5-এর সাথেও 1 এর 3 গুণ করছি। করলে কিন্তু এই 3 কেটে গেল, এখান থেকেও এই 3 কেটে যাবে, আলাদা আলাদা গুণ করলে। তো এখানে আমরা পাবো কত, y - 1/y, আর এটা সমান সমান হয়ে যাবে 5/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, এবারে তোমরা এই যে y² + 1/y² আছে না, এর হচ্ছে সূত্র আমরা পেলাম কি, y - 1/y এর হোল স্কোয়ার প্লাস 2 × y × 1/y, এটা আমরা কিন্তু এখানে লিখবো। এই মানে y² + 1/y² এর সূত্র কিন্তু y - 1/y এর এই হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, 2 × y × 1/y। ওকে, এখানে যখন প্লাস হবে এখানে তখন মাইনাস হবে, আর এখানে যখন প্লাস হবে এখানে তখন মাইনাস হবে। এবার আমরা কেন করছি, কারণ এখানে আমরা মাইনাস দিলাম এই কারণে, এই যে সূত্রটা পেয়েছি এর 5/3, এই মানটা কিন্তু এখানে আমরা বসাতে পারি 5/3 এর এই হোল স্কোয়ার। ওকে, প্লাস এই y আর এই y কেটে গেল, 2 × 2 পাবো। তাহলে এখানে 5 × 5 = 25। ওকে, 25/3 থেকে 9 পাচ্ছি, প্লাস 2 পাচ্ছি। এখানে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে 9 লসগু হয়ে যাবে। 9 লসগু হলে এখানে 25 থাকলো, প্লাস 9 দিন 18 হলো। তাহলে 18 আর 25 কত হচ্ছে, 43/9। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 43/9। তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হবে ডি দাগ। ওকে, 43/9। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, 40, 50, 99, 68, 98, 60, 94 এই তথ্যের মধ্যে মধ্যমান কত। তাই এর মধ্যমান কী হবে, তো তুমি এখানে এটা সাজিয়ে নাও। 40 এখানেই করে দিচ্ছি দেখো, তারপর 50, 50-এর পরে কত আছে, 60। ঠিক আছে, 60-এর পরে কত হবে, 60-এর পরে তোমার এখানে কিন্তু 68 হবে। পরপর সাজিয়ে নাও, 68, 68-এর পরে তোমার কত আসছে, 68-এর পরে কিন্তু আসছে 94, 94-এর পরে আসছে 98, 98 পরে আসছে কিন্তু 99। ওকে,
তাহলে এখানে দেখো এদিকেও 3টি বাদ থাকলো, এদিকেও 3টি বাদ থাকলো, তাহলে মিডিলে কি থাকলো? মিডিলে কিন্তু এই 68 থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর, মধ্যমান হবে 68। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল 21 সেমি এবং এর কর্ণের দৈর্ঘ্য 13 সেমি, আয়তঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তোমরা এরকম অঙ্ক থাকলে এই যে আমি ডান সাইডে দেখাচ্ছি, তোমরা সেটা এরকমভাবেই করবে, দেখবে তোমাদের অঙ্ক কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে। এরকম অঙ্ক থাকলে তুমি কিছু না, এই যে 21 স্কোয়ার আছে, এই 21 স্কোয়ারটা দেবে, 21 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, ঠিক আছে? এটা একটা সূত্র চলে আসে, তো সেই সূত্র থেকে কিন্তু এটাই 21 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার চলে আসে। সেই ক্ষেত্রে 441 হয়, 21 21 গুণ করলে, আর 13 13 গুণ করলে 169 হয়। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাবো কত? 272। ওকে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু 272। তো দেখো এর দেখ এখানে এর সঠিক উত্তর 272 সেমি স্কোয়ার। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 9 দাগের প্রশ্ন নিয়ে। তাহলে 9 দাগের প্রশ্নটা আমরা কিন্তু দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 9 দাগের প্রশ্ন কী আছে? 9 দাগের প্রশ্ন আছে দেখো, বার্ষিক 4.5% হারে একটি নির্দিষ্ট আমানতের সুদ 1 বছরে 135 টাকা। একই আমানতের উপর বার্ষিক 5% হারে 1 বছরে অতিরিক্ত সুদ কত হবে? তো এটা তুমি কিভাবে সমাধান করবে? দেখো খুব সুন্দরভাবে এগুলো সমাধান করা যায়। শুধু দেখতে থাকো, আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু খুব সহজে এটা সমাধানটা দেখিয়ে দিচ্ছি। 100 ইন্টু 135 বাই 4.5। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলটা পেয়ে যাব। এই দশমিকটা তুলে এখানে ইন্টু 10 করতে পারি, ঠিক আছে? আর এখান থেকে আমরা 5 দ্বিগুণে 10 করতে পারি, 5 9 45 করতে পারি, আর 9 15 135 করতে পারি, ঠিক আছে? তাহলে 15 দিনও 30, 30 আর 100 যদি তোমরা গুণ করো তাহলে হয়ে যাবে 3000। এই 3000 টাকার 5% হারে যদি সুদ হয়, তো 1 বছরে কত হবে? 3000 টাকার সুদ 5% হারে হলে 5/100। ওকে, 5/100। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটলো, তো 3 5 15 অর্থাৎ 150 টাকা। তাহলে 4.5% হারে হচ্ছিল 135 টাকা, তাহলে 5% হারে হচ্ছে 150 টাকা। তাহলে অতিরিক্ত সুদ কত হচ্ছে? তাহলে 150 থেকে তুমি এই 135 বিয়োগ করো, তাহলে হচ্ছে কত? 15 টাকা। আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে 15 টাকা। তো এখানে দেখো, এখানে এর সঠিক উত্তর এখানে কিন্তু দেওয়া আছে 15 টাকা, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 10 দাগের প্রশ্নে চলে যাব। 10 দাগের যে প্রশ্নটা আছে দেখো, যদি বার্ষিক 6% সুদের হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ 1800 টাকা হয়, তাহলে একই সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত হয় একই সময়ে একই টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত? তোমাকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ তুমি নির্ণয় করতে গেলে কী হবে? P × 1 + R/100 মাথায় সময়, ঠিক আছে? তো তাহলে আমি এই জায়গাটা একটু এটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে এই জায়গাটায় অঙ্কটা সমাধান করব। খুব সহজে এটা সমাধান করব। কীভাবে সহজে সমাধান করব দেখতে থাকো, দেখতে থাকো। আর এডুকেশন স্কুল 10 দাগের যে অঙ্কটা দেখো, 6% সুদের হারে 2 বছরের সরল সুদ কত? 1800 টাকা। আসলটা বার করে নাও। তাহলে 1800 গুণ কত হবে? 6 দিনও 12, তার মানে কি 12%। 12% মানে তোমার কত হবে? 12% অর্থাৎ 12% মানে 12/100। তাহলে 100টা উপরে দাও আর 12টা নিচে দাও। ওকে, তাহলে এখানে আমরা যদি কাটি, তাহলে এখানে আমরা 12কে 12 আর 6 18 পাবো, 5 12 60 পাবো, অর্থাৎ 150 হয়ে যাবে। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে কত? 1500। তা 1500 টাকা কিন্তু এর আসল। ওকে, বুঝতে পেরেছো আশা করি। তা আসল হচ্ছে 1500 টাকা। এবার এর চক্রবৃদ্ধি সুদ কত? ওই একই সময়ে একই সুদের হারে, অর্থাৎ 2 বছরে 6% হারে। ওকে, তাহলে 6% হারে যদি তোমার 2 বছরের সুদ বার করতে হয়, তাহলে আমরা করতে পারি 1500 ইন্টু 106/100 ইন্টু 106/100। এখন এখান থেকে যেটা হবে তার থেকে কিন্তু 15,000 টাকা বিয়োগ করলেই কিন্তু তোমার উত্তর সমাধান হয়ে যাবে। তো এখান থেকে তুমি 15,000 টাকা বিয়োগ করবে, 15,000 টাকা বিয়োগ করলে তোমার কিন্তু হয়ে যাবে, এখান থেকে তুমি 15,000 টাকা যখন বিয়োগ করবে, বিয়োগ করলে তোমার কিন্তু হয়ে যাবে 1854। ওকে, তো এটা কিন্তু তুমি ক্যালকুলেশন করলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1854 টাকা। দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। আমরা এবার 11 দাগের প্রশ্ন দেখবো। তো 11 দাগের প্রশ্ন আছে দেখো, যদি A/B = 6:3 হয় এবং B/C = 5:6 হয়, তাহলে A/B/C এর মান নির্ণয় করো। তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? দেখো একদম খুব সহজে এটা সমাধান করতে পারবে। এই জায়গাটায় যেটা আছে দেখো, তুমি সবসময় এটা করবে, এটা এরকমভাবে পাঠাবে, এই 5-এর 6টা এখানে পাঠাই নেবে, 5-এর 6। তো পাঠাই নেওয়ার পরে তুমি এই 5-এর সঙ্গে 6 গুণ করবে, তাহলে 5 ছক কত হচ্ছে? 30। ওকে, তারপরে 5-এর সঙ্গে 3 গুণ করবে, 3 5 15, ঠিক আছে? তারপরে এই 3-এর সাথে 6 গুণ করবে, 3 6 18। এখন তোমার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 10 30, 3 5 15, 3 6 18, 10:5:6। A/B/C = 10:5:6। দেখো বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 12 দাগের প্রশ্ন দেখবো। 15টি নল 36 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। 1 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে কটি নল লাগবে? তো এখানে এটা কিছু না, 15 × 36 বাই এখানে যেহেতু বলেছে 1 ঘন্টায় কটা নল লাগবে, তাহলে এখানে 60 দিয়ে তুমি
ভাগ করো। 1 ঘন্টা মানে 60 মিনিট। এখানে যেহেতু 36 মিনিট আছে তাই আমরা 1 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলাম। 4×15 = 60 করো আর 4×9 = 36 করো। ওকে, তাহলে 9টি হবে। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কি আছে দেখো। 13 দাগের প্রশ্ন আছে 5/8, 4/9 আর 1/4, 11/18 ভগ্নাংশগুলির সঠিক ঊর্ধ্বক্রম অনুসারে সজ্জিত করুন। তো এরকম থাকলে তুমি কি করবে? তো দেখো এখান থেকে আমরা এই 5-এর 8টা যদি আমরা ভাঙাই, অর্থাৎ 8 দিয়ে যদি 5কে ভাগ করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 0.625, 0.625। আর এই যে 4-এর 9টা যদি ভাঙাই মানে ভাগ করি, 4-এর 9 দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাবে 0.44। তারপরে 1-এর 4 আছে, এটা যদি আমি ভাঙাই তাহলে হয়ে যাবে 0.25। আর এই 11/18 এটা যদি আমি ভাঙাই তাহলে হয়ে যাবে 0.61। তাহলে এখানে আছে 61, এটা আছে কিন্তু 62। ওকে, তাহলে আমরা এখানে সবার আগে ছোটো কোনটা পাবো, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। তার মানে 1-এর 4টা আমার প্রথমে আসবে, 1-এর 4। ঠিক আছে, তো 1-এর 4টা প্রথমে আছে, কারণ এই 1-এর 4 আছে, এই 1-এর 4 আছে, এই 1-এর 4 আছে। তাহলে প্রথমে আসবে আমার 1-এর 4, তাহলে এই তিনটির মধ্যে একটা হবে। ঠিক আছে, তারপরটা কি আছে দেখি। তারপরে দিয়েছে 4-এর 9, 44 আছে, 25.25 বা 0.44। তাহলে এই 44 হবে, তাহলে এটা 4/9। 4/9 হচ্ছে পরে আসবে, তাহলে এই 1-এর 4-এর পরে এই 4/9 আছে, এরও কিন্তু 4/9 আছে। তাহলে আমার সিটা হবে না। তাহলে এক্ষেত্রে আমার এ এবং সি দুটো হলো না, আমার বি এবং ডির মধ্যে একটা হবে। তারপরে দেখো 4-এর 9 পরে কত আছে, এই 11/18। তো 11/18 আছে কোনটা, তো দেখো এখানে কিন্তু 11/18 আছে এটা। তাহলে তারপরে আছে কিন্তু 5-এর 8 সবার শেষে। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ। ওকে, তো এখান থেকে আমরা পেলাম কি, দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাবো। 14 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। তো 14 দাগের যে প্রশ্নটা আছে দেখো, দুই ব্যক্তি পি এবং কিউ 15 কিলোমিটার দীর্ঘ একটি হাঁটা পথ একে অপরের দিকে হাঁটছে। পি ঘন্টায় 35 কিলোমিটার এবং কিউ ঘন্টায় 25 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটছেন। কতদূর পর তারা একে অপরের সঙ্গে দেখা করবে? যেহেতু দুজনেই কিন্তু বিপরীতের দিকে আসছে, মানে একজন আরেকজনের দিকেই আসছে, তাহলে এখানে কিন্তু আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। তার মানে 3.5 আর 2.5 যোগ হয়ে যাবে। তাহলে কত হয়, 3.5 আর 2.5 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 6। ঠিক আছে, তো এখন 6কে আমরা 15কে 6 দিয়ে ভাগ করব। 15 কিলোমিটার, আর এখানে আমার হচ্ছে ঘন্টায় যায় 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় ক ঘন্টায়, 15 কিলোমিটার যায় ক ঘন্টায়। তাহলে এখানে 15/6 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 6×3 = 12 আর 3 = 15, 5×4 = 30। ওকে, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে 2×1 = 2 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা। তো এখানে দেখো এর দেখাবে সঠিক উত্তর 2 ঘন্টা 30 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। 15 দাগের যে সরলকরণটা আছে, এই সরলকরণটার মান তোমাকে নির্ণয় করতে হবে। তো একদম সহজ এই সরলকরণটা তোমরা অবশ্যই করতে পারবে। তো এই দুটো যদি যোগ করি, তাহলে যোগফল হয়ে যাবে কত, যোগফল হয়ে যাবে 0.072। ওকে, আর যদি এই তিনটি যোগ করি, এটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু হবে 0.12। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.6। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 0.6। 15 দাগের সঠিক উত্তর হবে 0.6, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 16 দাগের প্রশ্ন আছে, একজন বাবা মা মেয়ের বেতন অনুপাত 2:3:5 যথাক্রমে 15%, 10%, 20% বেতন বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে? তো এটা তুমি কীভাবে নির্ণয় করবে? দেখো 2:3:5, 15%, 10%, 20% বেতন বৃদ্ধি হয়েছে, তার অনুপাত কত হবে? তো তুমি মনে করো 10, এটা হচ্ছে বাবার হচ্ছে 10 দ্বিগুণে 20, মানে 10 সঙ্গে 2 গুণ করবো, মনে করো 10 সবার গুণ করবো, তাহলে 10 দিনও 20। আর তারপরে এটা হচ্ছে মনে করো 3×10 = 30, আর এটা মনে করো 5×10 = 50। তাহলে এইখানে দেখো, এই যদি আমরা 20:30:50 করি, অর্থাৎ 20 টাকা বাবার ইনকাম, মার ইনকাম 30 টাকা এবং মেয়ের বেতন হচ্ছে 50 টাকা, তাহলে যদি মনে করি, তাহলে আমরা যদি এটা অনুপাত করি তাহলে 2:3:5 আসছে। এখন বলছে যথাক্রমে 15%, 10%, 20% বৃদ্ধি হলো, তাহলে 20 টাকার 15% বৃদ্ধি মানে কত? 20 টাকার 15% বৃদ্ধি মানে 3 টাকা বৃদ্ধি, তাহলে 20 আর 3 = 23, প্রথমটা হবে 23। যেহেতু অনুপাত বলেছে তাই একটু দিলাম। এবারে বাবা গেল, মারটা কত হবে? মারটা আছে 30, তো 10% বৃদ্ধি মানে 3 টাকা বৃদ্ধি, তার মানে এটা হবে 33। ওকে, = আর 20% বেতন বৃদ্ধি, 50 টাকার 20% মানে 10 টাকা বৃদ্ধি, তাহলে 50 × 10 = 60। ওকে, তাহলে 23:33:60। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 23:33:60, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 17 দাগের অঙ্কটা তোমরা করবে, এটা হচ্ছে সরল তোমরা করবে। 18 দাগের প্রশ্ন দেখছি। 18 দাগের প্রশ্ন দেখো কি আছে। 18 দাগের প্রশ্ন আছে, cos স্কোয়ার 32 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 58 ডিগ্রি এর মান কত? তো তুমি এটাকে কী করবে? কিছু না, এই cos স্কোয়ার 32 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি মানে তোমার হচ্ছে কি হবে, কস থিটা। ঠিক আছে, তো তাহলে কস স্কোয়ার 32 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 32 ডিগ্রি হবে।
ওকে, তাহলে এটা কেটে গেলে এখানে শূন্য হবে, তো ডি দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এবার 19 দাগের এই প্রশ্ন দেখব। মহিমা 20% এবং 12% এর ক্রমিক ছাড়ের পর 792 টাকায় একটি শাড়ি কিনেছে। শাড়িটির চিহ্নিত মূল্য কত টাকা ছিল? তো 968 টাকা, 1025 টাকা, 875 টাকা, 1125 টাকা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো কিছুই না, আমরা এই যে 792 টাকা আছে না, 792, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশন করব? এই যে 12% ছাড় বলেছে না, 12% ছাড় মানে তোমার তাহলে চিহ্নিত মূল্য কত হচ্ছে? 12% ছাড় মানে 88 টাকা হচ্ছে, 88 টাকা হচ্ছে, ঠিক আছে? তো তার মানে 88 টাকা বিক্রি করেছে, তার তুমি এখানে কি করবে, 100টা উপরে দেবে আর 88টা নিচে দেবে। ওকে, ইন্টু এখানে 20% ছাড় মানে 80, তাহলে 100টা উপরে দেবে, 80টা নিচে দেবে। ওকে, তোমার অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে আমরা কি করব, এইটার এটা কাটলে হয়ে যাবে 8 নং 72, 8 নং 72, আর এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে 8 11 88, 9 11 99। ওকে, তাহলে এটাকে এটা যদি কাটি তাহলে 4 দিনও 8, আর এখানে 5 দিনও 10, আর এই 4 আর এই 100 কাটলে 25, তো 5 25 125, 125কে তুমি যদি 9 দিয়ে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 1125, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের সঠিক উত্তর হবে ডিদ্দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন কী আছে দেখবো। 20 দাগের প্রশ্ন আছে দেখো, দিব্যা তার মাসিক বেতনের 24% খাবারের এবং 15% তার সন্তানদের পড়াশোনার জন্য ব্যয় করে। অবশিষ্ট বেতনের মধ্যে তিনি 25% বিনোদন এবং 20% পরিবহনে ব্যয় করেন। তার কাছে এখন 10,736 টাকা বাকি আছে। দিব্যার মাসিক বেতন কত? তো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে দেখো, খুব সুন্দর অঙ্ক। এরকম কিন্তু মানে এরকম কিন্তু একটু জটিল টাইপের অঙ্ক পড়ে। ওকে, আমরা অঙ্কটা সমাধান করবো। তো এইভাবে অঙ্কটা সমাধান করবো। এই জায়গাটাই আমরা এই সাইডে মুছে নিই আমি কিন্তু এখানে অঙ্কটা দেখাচ্ছি। দেখো, দেখতে থাকো আর এডুকেশন স্কুল। দেখো, দিব্যা তার মাসিক বেতনের 24% খাবারের জন্য এবং 15% সন্তানদের পড়াশোনার জন্য খরচ করে। তাহলে দিব্যা 24 আর 15 কত হয়? 24 আর 15 হচ্ছে তোমার 39 টাকা কিন্তু তার মানে আয়ের থেকে ব্যয় করে। তাহলে 100 থেকে যদি 39 বিয়োগ করো তাহলে থাকবে কত? 61। তো 61 টাকা কিন্তু এই টাকাটা কিন্তু ওর থাকবে, মানে 61% থাকবে। তাহলে 61% যখন থাকলো, বলছে অবশিষ্ট বেতনের মানে 61 যখন থাকলো, তখন তার 25% আমার বিনোদন এবং 20% পরিবহনে ব্যয় করে। তাহলে এখানে আমরা 25 আর 20 কত পাচ্ছি? 45। ওকে, তাহলে 61-র 45%, 61 ইন্টু 45/100, এই টাকাটা কিন্তু ওরা আবার ব্যয় করছে। ঠিক আছে? তো যখন ব্যয় করছে, বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা কিন্তু বাকি যে টাকাটা থাকছে তার মানে 61 থেকে বিয়োগ করছে, এটা যে টাকাটা থাকছে সেই টাকাটা সমান কিন্তু 10,736 টাকা। ঠিক আছে? তাহলে এইবারে আমরা এইখান থেকে এটা ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা এটাই আমরা কাটবো না, আমরা এটাকে ক্যালকুলেশন করবো এরকমভাবে। এটা 100টা 100 রেখে দেবো। ওকে, তো এখানে আমরা 61 দেবো বিয়োগ, তো এখানে হয়ে যাবে 27.45। তো এইটার সমান 10,736। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে 33.55। তো এইটার থেকে এইটা সমান 10,736, 1 সমান সমান কত? তাহলে এটা নিচে চলে আসে 33.55, আর 100 সমান সমান কত? ইন্টু 100। ব্যাস, এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু তোমার উত্তরটা বেরিয়ে আসবে। তো আমি এটাকে এখানে 100 দিয়ে দিচ্ছি গুণ করে, এই দশমিকটা তুলে। তো তুমি যদি এবার এটার সাথে এটা কাটাকুটি করো তাহলে এখানে হয়ে যাবে 3.2। ওকে, 3.2, তাহলে আমরা পাচ্ছি কত? এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে এখানে 3 2 1 2 3টি শূন্য। ওকে, 32,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 32,000। এই যে এর দাগ আছে, এর দাগ হবে সঠিক উত্তর। তো 20 দাগের প্রশ্ন আমরা সমাধান করলাম। তো এইভাবে কিন্তু এইসব অঙ্কগুলো সমাধান করতে হয়। তো 20টা এখানে অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান করলাম। এই 20 দাগের থেকে তোমার আছে রিজনিংয়ের প্রশ্ন কিন্তু আজকে ক্লাসে করবো না, আগামী ক্লাসে করবো। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।